বেটা আমাকে খুব একটা দেখতে পারে না, তবে কোথাও গিয়ে আমার কথা মানছে, বিশ্বাস করছে। কিন্তু ইগনোরের মতো ব্যাপার স্যাপারও আছে। তের কথায় মনোযোগ দেন না লুসি বেগম। সকালে একরকম, বিকালে আরেক রকম, একটু পর আবার শুনবে কেউ নাই, প্রেম ভালোবাসা সে করে না। তে কিছুক্ষণ বকবক করে রুমে চলে আসে। যেহেতু আগামীকালকে প্রেজেন্টেশন দিতে হবে, কিছু তো করতে হবে। অনেকক্ষণ ভেবেচিন্তে প্রেজেন্টেশন রেডি করে, কিন্তু পড়তে গিয়ে দেখে এটা মনে রাখা অসম্ভব। তার উপর সে তেমন ভালো ইংরেজি পারে না, ভুলভাল বললে জাঁকুক ভুল ধরবে, তারপর সবার সামনে লজ্জা দেবে। তে অনেকক্ষণ ভেবেচিন্তে জাঁকুকের ফোন নাম্বার রেডি করে দায়নকে দিয়ে একটা ব্যবস্থা করাবে ভেবে সে উঠতে দেখলো তার রুমের প্রবেশ করছে লুসি বেগম। তে দাদির দিকে তাকিয়ে বলে, কি গো, নতুন খবর আছে নাকি? আগামীকালকে তুমি আমার সাথে তোমার জেঠুর বাসায় যাবে। কেন? জাঁকুকের সাথে দেখা করাবো তোমায়। তুমি বলেছিলে না আমার নাতির থেকেও ভালো ছেলে পেয়েছো? অসম্ভব, আমার নাতি লাখে একজন। অবশ্যই ভালো ছেলে পেয়েছি তোমার নাতি থেকে। আমার নাতি বউকে ভীষণ আদর করবে, তার সব কথা শুনবে। দাদির কথায় তে চোখ মুখ কুঁচকে নেয়, কল্পনা করছে তারপর জাঁকুক তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, তে তোমার পড়াশোনা করতে হবে না, 3 বেলা আমার আদর নেবা। পড়াশোনা কি ভালো মানুষ করে? যাদের কোনো কাজ নাই তারাই করে। তোমার তো অনেক অকাজ আছে, কিভাবে কাকে জ্বালানো যায়। দাদি তের মুখ পানে চেয়ে থাকে। তে লাফ দিয়ে উঠে দাদিকে জড়িয়ে ধরে বলে, আমি রাজি দাদি। এই তো আগামীকালকে ছেলে দেখবে, তারপর তোমার বিয়ে। বাবা রাজি না হলে আমি বিয়ে করব না। তোমার বাবা বাধ্য। আচ্ছা আমি আসছি। কথাটা বলে ফোন হাতে দায়নের রুমে ছুটে যায় তে। দায়নকে বসে থাকতে দেখে সে খাটের উপর বসে, কিছুক্ষণ শুয়ে থেকে আবারও লাফ দিয়ে খাটের উপর বসে দায়নের 2 কাঁধে হাত রেখে বলে, দায়ন বেব, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কথাটা বলে সে ভঙ্গিমা করে। দায়ন ভ্রুকুচকে বলে, আবার কি হলো? আমার শেষ ইচ্ছে পূরণ করবে? তুমি পাগল? শেষ ইচ্ছে আবার কি? প্লিজ প্লিজ, তুমি আমার আম্মুর ক্যারেক্টার প্লে করে একজনের সাথে কথা বলবে। কি? হ্যাঁ, এই যে বললাম, করলার জুস গোলামের পুত। ওই প্রফেসরকে কল দিয়ে বলবে তে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, আগামীকালকে সে ভার্সিটিতে যেতে পারবে না, তার প্রেজেন্টেশন বাতিল করে দিবেন, তবে মার্কস কাটবেন না। কি? তুমি এইসব কি বলছো? আমার শেষ ইচ্ছে, প্লিজ। কথাটা বলে তে জাগুকের ফোনে কল দেয়। 2বার কল দিলে ব্যস্ত দেখায়, কিছুক্ষণ অপেক্ষা করে আবার কল দিলে জাগুক রিসিভ করে। দায়নের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে তে 2 হাঁটুর উপর থুতনি রেখে বসে। দায়ন নিজেকে স্বাভাবিক করে ভারী কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। জাগুক জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি কিম তেহিয়ং তের মা বলছি। জাগুক কিছুক্ষণ চুপ থেকে বলে, জি বলুন। তে বিছানায় গড়াগড়ি খেতে খেতে ইশারা করছে দায়নকে। দায়ন তের দিকে তাকিয়ে বলে, তে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট, সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েছে। তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হলে ডক্টর এমার্জেন্সিতে রাখে তাকে। আগামীকালকে নাকি ওর প্রেজেন্টেশন, আপনি যদি ওর দিকটা বিবেচনা করে মার্কস দিয়ে দিতেন। জাগুক রাশবাড়ি গলায় বলে, ঠিক আছে মিস দে সুস্থ হলেই প্রেজেন্টেশন দেবেন। ভার্সিটির নির্দিষ্ট রুল আছে, আমি সেটা ব্রেক করতে পারবো না। ঠিক আছে স্যার। জাগুক কল কেটে দেয়। তে উঠে দায়নের কাছে যায়। দায়নের হাত দুটো নিজের গলায় নিয়ে বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, এই প্রফেসর আমাকে দিয়ে প্রেজেন্টেশন নিয়ে ছাড়বে, আমি ইংলিশ পারি না। দায়ন হাত সরিয়ে বলে, তুমি শিখে নাও তাহলেই তো হয়। পারবো না। কথাটা বলে তে দৌড়ে দাদির রুমে চলে যায়। গিয়ে ফ্লোরে ধপ করে বসে বলে, দাদি আমি আগামীকালকেই বিয়ে করব, প্লিজ তুমি সব ব্যবস্থা করো। আরে না, এত তাড়াতাড়ি কিভাবে? এখনো তো কথাবার্তা কিছুই ফাইনাল হয়নি। ওই প্রফেসর আমায় বাঁচতে দিবে না। দাদি আমি মারা যাব, মরার আগে প্রফেসরের মুখটাও আমি দেখব না। কি হয়েছে? আমি বলেছিলাম না একটা ছেলে আছে, মানে আমার পছন্দের, সেটা প্রফেসর। কিন্তু এখন ওই প্রফেসরকে আমি দেখতে পারি না। মানে ওর কথা মনে হলে এখন মাথায় আগুন জ্বলে। ওর পেছনে আমি লাইন লাগাইনি, লাগাবো না। ওর মতো কাঠখোটাকে বিয়ে করব না আমি। ওর মতো কাঠখোটাকে বিয়ে করবে কে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, না হলে ওই প্রফেসর আমাকে লেখাপড়া করিয়ে মেরে ফেলতো। দাদি তোমার নাতিকে বলো তাড়াতাড়ি আসতে, আমি বিয়ে করব। তে কথাগুলো বলে হাঁপাতে থাকে। লুসি বেগম তের দিকে তাকিয়ে হেসে বললেন, এই না আমার নাতিকে তোমার পছন্দ না, তোমার প্রফেসর আছে। না না, তোমার নাতিই আমার সব, প্রফেসরকে আমি দেখতে পারি না, অসহ্য, আল্লাহ বাঁচিয়েছে আমায়। তের কথায় লুসি বেগম কিছু বলে না। সবাই যখন ডিনার করতে বসে, লুসি বেগম নামজনকে উদ্দেশ্য করে বললেন, আগামীকালকে আমি আর তে জাগুকদের বাসায় যাব, সব ঠিকঠাক থাকলে ওদের বিয়ের 2 তারিখ ফেলবো। তোমার কোনো আপত্তি আছে? নামজন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ছেলে হিসাবে জাগুক ভালো হবে, আমি চাচ্ছি না এই সম্পর্ক ঠিক করতে। আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব।
নামজুন, তোমার বাবা ওদের বিয়ে ঠিক করে গেছে, ভুলে গেছো? এসব তো অতীত। সেই অতীতে আমরা দুই ভাই ছিলাম, এখন আর কোনো ভাই নেই আমাদের। তুমি সম্পর্কের মূল্যায়ন করতে না পারলেও আমি পারি। আমার দুই ছেলে এবার সব অভিমান ভেঙে এক হবে, আমার জাঙ্কুক এবং তেয়ের বিয়ের মাধ্যমে। নামজুন জবাব দেন না। তে লজ্জা পাওয়ার ভান করে, ভেতরে ভেতরে সে ভীষণ খুশি। জিন তের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন, তোমার আগামীকালকে ভার্সিটি আছে? তে নাবোধক মাথা নাড়ায়। দাদির দিকে তাকিয়ে ইশারা করে, পরক্ষণেই বলে, জাঙ্কুক ভাইয়াকে দেখতে যাব। নামজুন মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়। তে থতমত খেয়ে বলে, দাদির ছেলের বাসায় যাব। সকাল 10টা থেকে তে রেডি হচ্ছে। একটা পাকিস্তানি নর্মাল থ্রি পিস গায়ে জড়িয়েছে সে, কানে সাদা পার্লের ঝুমকা, গলায় ডায়মন্ডের লকেট, হাতে তার পছন্দের ব্যান্ডের ঘড়ি। চুলগুলো আজকে সোজাই রেখেছে, একদম সিম্পলভাবে তৈরি হয় তে। ফোন হাতে দাদির রুমে যেতে দেখে দাদি রেডি। তেকে দেখে দাদি বললেন, আমার নাতি তোমাকে দেখবে। প্রথম দেখায় তার মনে ফুল ফোটাতে হবে না? কি ম্যান্ডা কালারের লিপস্টিক দিয়েছো? দিবা লাল টকটকে লিপস্টিক। মেকআপও তো করনি, এত সাদা সিধা জামা পরেছো কেন? সরো, আমি কি কম সুন্দর নাকি? তোমার থেকেও বেশি সুন্দর। যা হয়েছে তাই সুন্দর, লাল লিপস্টিক আমি দেই না, বুঝেছো বুড়ি? তের কথায় দাদি হেসে দেয়। দুজনে একসাথে গাড়িতে বসে, ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে আসবে। ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। তে একটা রাজকীয় বাড়ির গেটের সামনে পা রেখেছে। দেওয়ালটা শ্বেত রঙের, ডিজাইনে একদম রাজকীয় ভাব। নিম প্লেটে লেখা জীবনমহল। লুসি বেগমের ব্যাগ ড্রাইভার ভেতরে নিয়ে যায়। তে দেয়ালের দিকে তাকাতে তাকাতে লুসি বেগম ভেতরে চলেও গেছে। তে আস্তে ধীরে বিশাল গার্ডেনে আসে, দুপাশে ওয়াটার ফাউন্টেন। তের মাথায় দুষ্টবুদ্ধি আসতেই সে সেই ওয়াটার ফাউন্টেনের সামনে ওকে ঝুঁকি মেরে পানি হাতে নেয়। কিছুক্ষণ পানিতে থাপ্পড় দেয়। পানি হাতে নিয়ে চারপাশে চিটাতেই একটা পার্সিয়ান ডগ ঘেউ ঘেউ করে ওঠে। মূলত তার শরীরে পানি ফেলেছে তে। তে কুকুর দেখে এক চিৎকার দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, সর এখান থেকে। কিছুক্ষণ তাড়ানোর চেষ্টা করলেও কুকুরটা যায় না, উল্টো তের সামনে হাঁটলে কুকুরটাও পিছনে নেয়। এক পর্যায়ে সে দৌড় দিলে দেখে কুকুরটাও তার পিছে দৌড়াচ্ছে। তে এক দৌড়ে বাড়ির ভিতরে যায়। এত জোরে দৌড় দিয়েছে যে থামতে থামতে আরেকজনের সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা গরম কফি সামনের ব্যক্তির গায়ে পড়ে যায়। আয়ু বেগম জাঙ্কুককে কফি দিচ্ছিল, এমন সময় তে এসে তাকে ধাক্কা দিতেই কফি গিয়ে জাঙ্কুকের গায়ে পড়ে। এত জোরে ধাক্কা লেগেছে যে আয়ুর পিঠ বোধহয় আর নেই। জাঙ্কুকের গায়ে গরম কফি পড়ায় মৃদু আর্তনাদ করে ওঠে সে। হাত দিয়ে গরম কফি টি শার্ট থেকে ঝাড়ে। তখন লিসা টিস্যু হাতে এগিয়ে আসে, নিজে জাঙ্কুকের টি শার্ট মুছে দেয়। এদিকে রাগে চোয়াল শক্ত করে নেয় জাঙ্কুক। আয়ু হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রেখে কোমরে হাত রাখলেন। তে অপরিচিত এতগুলো মুখ দেখে নার্ভাস হয়ে যায়। লুসি বেগম তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, তুমি দৌড় দিলে কেন? তে ডান হাতে তর্জনী ঠোঁটের সামনে ধরে বলে, কুত্তার বাচ্চা তারা করেছে। তখন জিমিন জবাব দেয়, ওইটা তো ভাইয়ার বাচ্চা। তে জিমিনকে দেখে অবাক হয়ে বলে, কি? কুকুর কি করে মানুষের বাচ্চা হয়? ভাইয়া আদর করে ওকে নিজের বাচ্চা বলে। তাহলে ঠিকই বলেছি। তখন জাঙ্কুক মৃদু চিৎকার করে বলে, মিস তে, আপনি আমার বাসায়? তেও ঢং দেখিয়ে বলে, ও মা, আমি আপনার বাসায় কি করে? সবাই ওদের দিকে তাকিয়ে আছে। তের এতক্ষণে টনক নড়েছে, জিমিনের ভাইটা আসলে কে? জাঙ্কুক আজকে ভার্সিটিতে যায়নি, তবে তেকে দেখে সে কথা বলতে ভুলে গেছে। তে সবার দিকে এক নজর তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে বেটা হা করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তের পানে। তের মনে পড়েছে সে আয়ুকে ধাক্কা দিয়েছে, সেই জন্য এগিয়ে এসে আয়ুকে জড়িয়ে ধরে বলল, মিস, আমি দেখতে পাইনি, রিয়েলি সরি। তের কথায় আয়ু বলে যায়। তখন লুসি বলে, উনি তোমার জেঠিমা? শাশুড়ি মা? কথাটা বলে আয়ুর গালে টুপ করে চুমু এঁকে দেয়। পরক্ষণে মুখটা গম্ভীর করে নেয়। ওয়েট, এই প্রফেসরের আম্মুকে সে শাশুড়ি ডেকেছে? না, তাকে তো তে বিয়ে করবে না। তে সবাইকে এক নজর দেখে লুসি বেগমকে থমথমে কণ্ঠে বলে, বাসায় যাব। সবাই অবাক হয়ে তাকায়। তে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে সে থমথমে মুখ করে বসে আছে। তার পেছনে সোফার সাথে দাঁড়িয়ে আছে লিসা। তে দেখেছে জাঙ্কুকের গায়ে যখন কফি পড়েছে তখন মেয়েটা কেমন উত্তেজিত হয়ে টিস্যু এগিয়ে দিয়েছে, না নিজেই টি শার্টে থাকা গরম কফি মুছে দিয়েছে। তেকে দেখে প্রথম তার কার্যকলাপের কথা মাথায় না আসলেও চোখের সামনে জ্যান্ত দাদিকে দেখে জাঙ্কুকের মনে পড়ে যায়। সেদিন তে দাদিমাকে মৃত বলেছিল, অথচ দাদি বসে আছে সেই মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। পরক্ষণে আবার মনে পড়ে তে বলেছিল তার বাবা হসপিটালে ভর্তি, অথচ সেই দিনই নামজনের সাথে জাঙ্কুকের দেখা হয়, কথা হয়। এই মেয়ে কত বড় ড্রামা ফ্যাক্টরি ভেবেই জাঙ্কুক বিরক্ত হয়। তে বেজেতে দৃষ্টি রেখে ভাবছে নিজের করা উল্টাপাল্টা কাজকর্মের কথা। একবার যদি জাঙ্কুক তার বাবা আর দাদির কানে তুলে দেয়,
তাদের দুজনের একজনকে সে মৃত এবং আরেকজনকে অসুস্থ রোগী বানিয়েছে। হাই হাই, তার মানে সেদিন নামজুন এই জাঙ্কুকের সাথে দেখা করতে গিয়েছে। তে কপাল চাপড়াই। প্রেজেন্টেশন দেওয়ার থেকে বাঁচার জন্য লেট করে ভার্সিটি গিয়েছে কারণ হিসাবে নিজের বাবার অসুস্থতার কথা বললেও সেদিনই তার বাবার সাথে জাঙ্কুকের দেখা হলো। তে মুখটা ঠিক কোথায় লুকাবে সেটা খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক এবং দুজনই তেকে দেখছে। একটা মানুষ কী পরিমাণ ইম্যাচিওর হতে পারে সেটা তেকে না দেখলে বুঝতে পারতো না জাঙ্কুক। এই পিচ্ছি মেয়ে নাকি ভার্সিটিতে পড়ে, স্ট্রেঞ্জ না? আবার এই মেয়েকে নাকি সে বিয়ে করবে, আজব ব্যাপার তো। তে আশেপাশে তাকায়, আবার জাঙ্কুকের মুখের দিকে তাকায়। সে তো তের দিকেই তাকিয়ে আছে। তাদের চাওয়াচাওয়ির মাঝে তে চটজলদি উঠে দাঁড়ায়, দাদির দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব। তখন জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, কেন? তে কিছুক্ষণ চুপ থেকে বলে, আম্মু একা একা ভয় পাচ্ছে সেজন্য। আপনার মাথায় কি সমস্যা আছে? জাঙ্কুকের কথায় তে বিরক্ত হয়, এক গাদা রাগ নিয়ে বলে, সেটা জেনে আপনার কোনো কাজ আছে? তে রাগে গিজগিজ করতে করতে চলে আসে বাইরে। রাগে জেদে তার কান্না আসছে। কেন যে তখন জীবন জাঙ্কুক সম্পর্কে ভালো করে জানলো না। যদি জানতো তাহলে কোনোদিনও এই বাসায় সে পা রাখতো না। তে গার্ডেনে থাকা বেঞ্চের উপর বসে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। তখন আবার সেখানে উপস্থিত হয় জাঙ্কুক। তার কোলে ইয়ানাকে দেখে তে মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে যায়। ইয়ানা এত কিউট একটা বেবি। তে উঠে দাঁড়ায়। ইয়ানা তখন তের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, পাপা এটা কি দুধ তো আননি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ। তে ইয়ানার দিকে তাকিয়ে মিটি হাসি টানে। এগিয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। এলো বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে। তে সেগুলো সামলানোর বিতার চেষ্টা করছে। জাঙ্কুকের নজর তেতে আবদ্ধ। তে ইয়ানার হাত ধরতেই ইয়ানা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বাবা দুধ তো আনতে হাত ধরেছে। তে ভ্রুকুচকে বলে, নাম কি তোমার মা? এই গুমরা মুখো তোমার কি হয়? ইয়ানা জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, মাহিরা খানম ইয়ানা, নাইস নেম। মাহিরা আপনার কি হয়? আমার মেয়ে। আপনি ম্যারিড? জাঙ্কুক মাথা নাড়ায়। তে মুখ বাঁকিয়ে বলে, নাটক, অন্যের মেয়েকে নিজের বলে দাবি করেন কেন? ইয়ানা আপনার বড় ভাইয়ের মেয়ে। কথাটা বলে তে হাত বাড়াতেই ইয়ানা তের দিকে তাকায়। জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করতেই ইয়ানা তের কোলে আসে। ইয়ানাকে কোলে নিয়ে তে টুপ করে ইয়ানার দুগালে চুমু দিয়ে বলে, তুমি ভীষণ কিউট, একদম আমার মতন। কথাটা শেষ করে তে ইয়ানাকে নিয়ে বেঞ্চের উপর বসে। ইয়ানার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তে বলে, মাহিরা আমার সাথে যাবে? কোথায়? আমাদের বাসায়। আমার অনেক খেলনা আছে। কথাটা বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে থতমত খেয়ে যায় তে। পুনরায় বলে, ওই আর কি, রিমোট কন্ট্রোল গাড়ি, এরোপ্লেন এসব আছে। তের কথা শেষ হতেই জাঙ্কুক এসে ইয়ানার পাশে বসে। ইয়ানা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আমারও খেলনা আছে, তুমি খেলবে? অফকোর্স, হোয়াই নট। তের কথা শেষ হতে জাঙ্কুক তের দিকে তাকায়। ইয়ানার সাথে গল্প গুজবে মেতে উঠেছে তে, যেন সে ভীষণ খুশি নিজের টাইপের কাউকে পেয়ে কথা বলার জন্য। জাঙ্কুক শুধু তে এবং ইয়ানার কার্যকলাপ দেখছে। তে কথা শেষ করে ইয়ানার ছোট হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়। গাল টেনে দিয়ে বলে, আমার তোমার মতো বেবি ভীষণ ভালো লাগে, একদম বোরিং হই না। কিন্তু কি জানো, এই পড়াশোনার জন্য আমার বিয়েটা আটকে আছে। 1 বছর আগে বিয়েটা করলে গড গিফটেড এত কিউট বেবি পেতাম। সব স্বৈরাচার। জাঙ্কুক দুহাত বুকে গুজে সামনের দিকে তাকায়। তের উদ্দেশ্যে বলে, মিস কিম তেহিয়ং তে, আপনার মতো অদ্ভুত মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। ইয়ানার ছোট বাচ্চা, আপনি ওকে এসব কি বলছেন? তে বিরক্ত হয়ে জবাব দেয়, কিম তেহিয়ং তে ওয়ান পিস। আপনার সমস্যা কোথায়? আপনার বাসার গেস্ট আমি, কোনো স্টুডেন্ট না যে টিচারগিরি দেখাবেন। আপনার তো হসপিটালে থাকার কথা ছিল মিস কিম তেহিয়ং তে। তের দৃষ্টি মেঝেতে স্থির। কথা বলার মতো কিছু পায়নি সে, কিন্তু এটার একটা জবাব তো দেওয়া যায়। সেজন্য চকিত হয়ে বলল, অসুস্থ ছিলাম, নিজের হবু বরকে দেখার লোভ সামলাতে না পেরে হসপিটাল থেকে ছুটে এসেছি। দেখুন কত ভালোবাসা। তের কথায় জাঙ্কুক ম্লান হেসে বলে, আপনার দাদি মারা গেছে? না। আপনার বাবা হসপিটালে অ্যাডমিট? না। আপনি যেদিন আপনার বাবাকে হসপিটালের রোগী বানিয়েছেন সেদিন দুপুরেই সে আমার সাথে আমার কক্ষে গিয়েছে। আর কিছু জানতে চান? হ্যাঁ, কিভাবে আপনার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের হাত থেকে বাঁচবো সেটাও বলে দেন, আমি জানতে আগ্রহী। তবে আপনি শিওর থাকেন অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন কোনোটাতেই আপনি মার্ক পাচ্ছেন না। না, আপনি এরকম করতে পারবেন না। ভালো থাকবেন মিস কিম তেহিয়ং তে। কথাটা বলে জাঙ্কুক
ইয়ানাকে নিয়ে উঠে দাঁড়ায়। তে চেঁচিয়ে বলে, বেইমানের বেইমান, আপনাকে আমি বিয়ে করব না। আপনাকে বিয়ে করার জন্য আমি বসে নেই, পড়াশোনায় ফাঁকিবাজ মেয়েকে আমি বিয়ে করছি না, এটাই ফাইনাল। আরে এটা তো কথার কথা, আপনি। চাঙ্কুক কানেও তুলে না সে কথা। তে হতাশার নিঃশ্বাস ছাড়ে, উঠে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই লিসা এসে তের হাত ধরে তাকে টেনে পেছনে নেয়। তে হাত ছাড়া দিয়ে ফেলে দেয়, তর্জনী আঙ্গুল উঁচু করে বলে, কন্ট্রোল ইউর বিহেভিয়ার। উইদাউট পারমিশনে তুমি আমাকে টাচ করলে কোন সাহসে? ও মা, টাচ করায় গায়ে ফোসকা পড়ে গেল নাকি? জাস্ট শাট আপ। কেন এসেছো? চাকুকে পাগল করার জন্য নাকি বিয়ে করার জন্য? হেই মিস, আমি এইসব কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। মিস কিম তেহিয়ংকে, যেভাবে এসেছো ঠিক সেভাবে চলে যাও। জাকুকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখো না। সেটা তোমাকে জিজ্ঞাসা করবো নাকি? আমি তার গার্লফ্রেন্ড, আর কিছু শুনতে চাও তুমি? তে জবাব দেয় না। লিসাকে এড়িয়ে ভেতরে চলে যায়। লিসা তে যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। পুনরায় এই বাড়ির রাজকীয় নকশায় চোখ বোলায় সে। তে ভেতরে এসে লুসি বেগমের হাত ধরে বলে, আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না আমি, আমাকে দিয়ে আসো প্লিজ। সন্ধ্যায় যাবে, এখন সবার সাথে লাঞ্চ করবে তুমি। লুসি বেগমের কথায় আয়ু বেগম বলে, তে থাকবে কয়দিন, সন্ধ্যায় যাবে না। আন্টি আমি এক্ষুনি চলে যাচ্ছি। তারপর থেমে আবারও বলে, আমি একাই যেতে পারবো। কি হয়েছে তে? দাদির কথায় তের মনে পড়ে লিসার করা ব্যবহার, কিন্তু কিছু বলে না, চুপসে যায় মুহূর্তে। তেকে নিয়ে তর্ক বিতর্কর মাঝে উপস্থিত হয় জাকুক এবং ইয়ানার আম্মু ইয়ঙ্গি। ইয়ানার বাবা জেহুব বিদেশে বিজনেসের কাজে বাইরে গিয়েছে, এখনও ফিরেনি, সেই জন্য সে অনুপস্থিত। তে সবার দিকে তাকিয়ে বলে, আমার এখানে ভালো লাগছে না, প্লিজ। তের কথায় ইয়ঙ্গি বলে, আশা অবধি তোমার নাগাল পেলাম না, কথা বলো সবার সাথে, দেখবে ভালো লাগবে। রাগে তের প্রতিটা রন্ধ্র ফুলে ফেপে উঠেছে, কিন্তু প্রকাশ করছে না। লুসি বুঝতে পারছে না তের মতিগতি। হেসে বেড়ানো মেয়েটা হুট করে এরকম করছে কেন? তে ভীষণ মিশুক স্বভাবের, কিন্তু এখানে তার সমস্যা কোথায়? জাকুক তের ঘ্যান ঘ্যানে বিরক্ত হয়ে থমকে বলে, এটা আপনার ক্লাস না যে নাটক সাজাবেন। এখানে বড়রাও আছে, সবাই যেহেতু বলছে লাঞ্চ করতে, লাঞ্চ করে এরপর যাবেন। আপনাকে থাকার জন্য জোর করা হবে না, তবুও প্লিজ 2 মিনিটের জন্য ড্রামা বন্ধ করে শান্তি দিন। এক্সকিউজ মি, ড্রামা মানে? গেস্টদের সাথে কিভাবে বিহেভ করতে হয় শেখেননি? অবশ্য শিখবেন কিভাবে, যেমন গার্লফ্রেন্ড তেমনি তার বয়ফ্রেন্ড। তের কথায় জাকুক মৃদু চেঁচিয়ে বলে উঠল, গার্লফ্রেন্ড হোয়াট? তে লিসার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, উনি তো একটু আগে আমায় শাসিয়ে বলল উনি নাকি আপনার গার্লফ্রেন্ড। তের কথাই লিসা অস্বস্তিতে পড়ে যায়, তবে সেটা প্রকাশ না করে বলে, হোয়াট, মাথা খারাপ তোমার? আমি এসব কেন বলতে যাব? তে ভীষণ অবাক হয়ে বলে, মিথ্যে বলছো কেন? তুমি এত ঝগড়ুটে? তোমার মেন্টালিটি এত নিচু? শেষমেশ আমাকে নিয়েও বাজে কথা বলছো? তের রাগ হয়, সেজন্য জবাব দেয়, এক্সকিউজ মি, কথাবার্তা সাবধানে বলো। যা সত্যি তাই বললাম, কথা ঘুরালে ব্যাস। মিস কিম তেহিয়ং, আমার সাথে ড্রামা সাজিয়ে অনেক বেশি মিথ্যা বলা হয়েছে, নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। মৃদু চিৎকার করে কথাটা বলে জাঙ্কুক। উপস্থিত সবাই খানিক কেঁপে ওঠে। তের মুখে অম্বরের কালো মেঘ জমে গেছে। ভয়ে কিছু বলার মতো পেল না সে, কেউ কিছু বলার মতো সাহস করেনি, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের নাকের ডগা লাল হয়ে আছে, চোখ মুখে কঠোর ভাব পরিলক্ষিত। তে লিসার দিকে একবার তাকায়, মেয়েটা মিটমিট করে হাসছে। লুসি বেগম কিছু বলার মতো পেল না, তবে এটা শিওর হলেন যে তে এর আগেও কিছু একটা উল্টাপাল্টা কাজকর্ম করেছে, যার দরুন তার প্রতি জাকুকের মনোভাব এরকম বিভ্রান্ত টাইপের হয়ে গেছে। তে অপমানে মুখ থমথম করে নেয়, এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে চলে আসে। আয়ু জাকুকের দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে? প্লিজ আম্মু, এই মেয়েকে তুমি চেনো না, ওর মাঝে ভদ্রতার ভাও নেই। আমার সাথে ভার্সিটিতে যে নাটক করেছে তা আর না বলি। ও এখন গেস্ট, তোমার বাবা শুনলে কি বলবে? তখন লুসি বেগম বলে, ও একা কিভাবে যাবে, টাকা পয়সা কিছুই আনেনি। লাঞ্চের সময় হয়েছে আর ও চলে গেল। চাকুক এবার চুপ, রাগের মাথায় তো তাড়িয়ে দিল, এখন তো আবার খারাপ লাগছে। লিসা সবার দিকে তাকিয়ে বলে, ও এত ঝগড়ুটে বাবা, আমি আমার জীবনে এরকম মেয়ে দেখিনি। কয়েক ঘন্টায় সব এলোমেলো করে দিল। কেউ টু শব্দ করেনি। সবাই লাঞ্চ করতে বসলেও জাকুক বসে না, সে ফোন হাতে বেরিয়ে যায়। লুসি বেগম বার কয়েক বলেছে লাঞ্চ করে যেতে, জাকুক সেই কথা কানেও তুলল না। এলোমেলো পা ফেলে হাঁটছে তে, ভীষণ বাজে অনুভূতি হচ্ছে। আজ অবধি কেউ তার সাথে এরকম উঁচু গলায় কথা বলে না। জাকুক বলল,
এভাবে কেউ তাকে ধমক দেয়নি কখনো, জাঙ্কুক আজকে দিল। কেউ তাকে তাড়িয়ে দেয়নি, জাঙ্কুক তাড়িয়ে দিল। সেই জন্য তে মনে মনে শপথ নিয়েছে আর কখনো ওই বাড়িতে আসবে না, আর না কখনো জাঙ্কুকের সাথে কথা বলবে। শুধু ভার্সিটির টিচার না হলে সে কখনোই জাঙ্কুকের মুখোমুখি হতো না। আর বিয়ে, সেসব তো অনেক দূরের ব্যাপার। যেহেতু তের বাবা রাজি না, এবার তেও রাজি হবে না।